আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই। গত ১৫ বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম, খুন, অত্যাচারিত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে সর্বত্র নারীদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। এছাড়া জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে জানিয়ে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে ১.৫ যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি, যে কেন এই গড়িমসি করা হচ্ছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে এনসিপি। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কেউ এই পরিচয়ে অপকর্ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিলাল হোসেনের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। শুরুতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সারা দেশে ধর্ষণ ও ইফটিজিং এর ঘটনার নিন্দা জানিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচন নিয়ে একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেয়া সাক্ষাৎকারের ব্যাখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে তার দল। বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়, আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ। এনসিপিতে যারা অর্থ সহায়তা করছে তাদের নাম প্রকাশের নিরাপত্তা পেলে নাম প্রকাশ করা হবে বলে জানান নাহিদ ইসলাম। কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে জুলাই আগস্টের শহীদ ও আহত পরিবার এবং অংশীজনদের নিয়ে 10 মার্চ ও 11 মার্চ রাজনৈতিক দল বিশিষ্টজনদের নিয়ে ইফতারের আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি। আগামী 10 মার্চ রোজ সোমবার। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। বিল্লাল হোসেনের রিপোর্ট দেখছিলাম আমরা এতক্ষণ। পরের খবরে যাব।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধ হয়েছে জানিয়ে কৌশলে ছাত্রদলের ওপর এর দায় দেওয়ার নিন্দা জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান এর সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই, তবে তদন্তে কারো জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। খান আলামিনের রিপোর্ট। গত বুধবার রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে ফেসবুকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায় দিয়ে দীর্ঘ পোস্ট করেন সার্জিস আলম। সার্জিস আলম রাজনৈতিক ফায়দা নিতে কৌশলে ছাত্রদলকে এর সঙ্গে জড়িয়েছে বলে অভিযোগ সংগঠনটির। সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, সাধারণ শিক্ষার্থীরা সার্জিসের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে, তারপরও ছাত্রদলের কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। কোন ছাত্রদলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপর সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্রদলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাত 10টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিসের উপস্থিতি নিয়ে সন্দেহ ছাত্রদলের। সার্জিসের কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা তাদের। রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সার্জিস আলম সেখানে কেন গিয়েছেন এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেখানে ছাত্রদলকে জড়িয়ে ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের নেতারা। খান আলামিন, RTV, ঢাকা। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার দায় ছাত্রদলের নয়, ব্যক্তি শাকিরের ওপর বর্তাবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে এনসিপির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এই কথা বলেন। ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে দাবি করেন সার্জিস আলম। ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের। গতকাল সজীব এবং জাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠান। এর আগে একই দিন পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। তিনি এর আগে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়কের দায়িত্বে ছিলেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশের পর হানিফ সহ দলটির অন্তত 20 জন নেতাকর্মী দলে যোগ দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার দায় ছাত্র দলের নয়, ব্যক্তি শাকিরের ওপর বর্তাবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে এনসিপির কার্যালয়ে এক সম্মেলনে তিনি এই কথা বলেন। ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে দাবি করেন সার্জিস আলম। পুরো ছাত্রদল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। আহমেদ শাকিল যিনি আছেন তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। সো এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দেই না এবং দিব না। কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে। বাংলাদেশের সব সমস্যার সমাধান অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং তা গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত বলে মনে করে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। মুখপাত্র জয়সওয়াল বলেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের আশা বাংলাদেশ কোনো ধরনের পার্থক্য না করেই
হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে। আরও ১,২৪২ জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। গ শ্রেণীর আহত এই জুলাই যোদ্ধারা ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন এবং সিলেট বিভাগের ৭০৮ জন আহতের তালিকা গত ৫ই মার্চ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে আহতদের মেডিকেল কেস, আইডি, নাম, পিতামাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের ধরন ভেদে ক, খ এবং গ শ্রেণীতে ভাগ করে সুযোগ সুবিধা দেবে সরকার। গণ অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়। রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। মার্চ ফর খিলাফত স্লোগানে মিছিল বের করলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। সাধারণ মুসল্লিরা বলছেন, দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। জুমার নামাজ শেষ হলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। মসজিদের প্রবেশমুখে তল্লাশি থাকায় তারা সড়কেই নামাজ আদায় করে। শুরুতেই পুলিশি বাধার মুখে পড়লে তা ভেদ করে মিছিল নিয়ে এগিয়ে যায় বিজয়নগরের দিকে। প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে একদফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। পরে আবারও একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মিছিলের কারণে পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মানুষ নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে বাইরে থাকে, এরা করে আল্লাহর কাম কাজ কারবার করে। মানুষের ভোগান্তিতে কোনো শেষ নাই। জঙ্গি আকারে মিছিল করছে এই নিষিদ্ধ সংগঠন, খুব দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। খোদ রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সরব উপস্থিতি দেখে হতবিহ্বল হয়ে পড়েন নগরবাসী। একটা জঙ্গি সংগঠন যদি আইসা যদি উগ্রভাবে মিছিল মিটিং করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করে, এটা কিন্তু বৈষম্যের কাম্য না। এই দেশটারে জঙ্গলি হিসাবে উপস্থাপন করার জন্য অনেক পায়তারা চলছে। প্রায় ঘণ্টাখানেক পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়, শুরু হয় যান চলাচল। এই মুহূর্তে এখন স্বাভাবিক আছে। ভিতরে আমরা অলিগলিতে ঢুকছি, সেখানেও কেউ নাই, তারপরেও এরা সংগঠিত হতে পারে। আমরা ওই জন্য বিচ্ছিন্নভাবে সব দিকে যেন আমরা যাইতে পারি, আমাদের ফোর্সগুলো আরো ভাগ করে নিচ্ছি। এর আগে বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে গোপন বৈঠকের সময় হিজবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে পুলিশ সদর দপ্তর জানায়, হিজবুত তাহরীরের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আসামির তালিকা থেকে নাম কাটাতে জনপ্রতি নেওয়া হচ্ছে লাখ টাকা। অনেক মামলার বাদী চেনে না আসামিকে। ৫ অগস্টের পর মামলা দিয়ে এমন বাণিজ্যের অভিযোগ জোরে সরে উঠেছে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বাদী চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তারা জানায়, ভয়ঙ্কর চক্রের ফাঁদে পড়ে গণমামলা দিতে বাধ্য হয়েছেন তারা। আর পুলিশের দাবি, সঠিক তদন্তের মাধ্যমেই কাজ করছেন তারা। মামলা বাণিজ্য নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট, সহায়তা করেছেন শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারান ১৪০০ নিরীহ ছাত্র জনতা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভুক্তভোগীরা হত্যা মামলা দায়ের করেন। অথচ এসব মামলায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে ইচ্ছে মতো আসামি করার অভিযোগ উঠছে। টার্গেট হচ্ছেন ব্যবসায়ীরা। আসামির তালিকা থেকে নাম বাদ দিতে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ছাত্র আন্দোলনে অংশ নিয়েও হয়েছেন হত্যা মামলার আসামি। এখন নিরাপত্তার কথা ভেবে নিজের দুর্ভোগের কথা বলতেও ভয় পাচ্ছেন এই শিক্ষার্থী। মামলা যে কি কারণে হলো বা কিভাবে কি হলো কোনো কিছুই জানি না। বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে তারা বলেছে যে আমাদের কিছু টাকা পয়সা দিলে তাদের আমার এই মামলা যে নামটাম আছে এগুলো কর্তন করে দেবে। ছিলেন পরিবহন ব্যবসায়ী, হয়েছেন জুলাই আগস্ট হত্যা মামলার আসামি। প্রথম দফায় টাকা দিয়েও নিস্তার মেলেনি, উল্টো তার স্ত্রী ও ভাইকে আসামি করা হয়েছে। বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে আমার ব্যবসাটা দখল করার জন্য করতেছে। আমি
ব্যাংকের থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করতেছি। শহীদুল ইসলাম 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হন। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেন মা সুরতা বেগম। বাড়ি শেরপুরে ঝিনাইগাতি হলেও শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাদের ঢাকায় নিয়ে আসেন। তাদের কথাতেই হয় মামলা। আসামিদের বেশিরভাগকে চেনেন না এই বাদী। মোবাইল করে নিয়ে গেল, নিয়ে গেল হেরা পাশে কোন জায়গা থেকে ছাত্র দল আসছিল হেগর বাসাত আইসি সেরি হাইকোর্টে নিয়ে যাই আমার ঠাই দস্তখত নিছে। আসামিদের কোন কোন জায়গায় দিছে না দিছে আমরা হচ্ছে মহিলা মানুষ, কোন জায়গার তো আমরা জানি না। ওই এলাকার আশরাফুল ইসলামের ভাইয়ের গল্পটাও একই রকম। ঢাকায় এনে মামলা করানো হয়। আসামিদের সম্পর্কে কিছুই জানেন না তিনি। মিরপুর 2 নাম্বার পাঠাইছে, পাঠানোর পর ছাত্ররা মামলা সাজায় হেরি একবার মনে করেন খালি কুড়ে নিয়ে স্বাক্ষর নিচ্ছে। মামলা কার নাম দিছে না দিছে এটি আমরা আসলে সঠিক জানি না। 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া বহু মামলার বাদীর বিরুদ্ধেই রয়েছে চাঁদাবাজির অভিযোগ। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা একাধিকবার এর বিরুদ্ধে সোচ্চার হন। তারপরও মামলা বাণিজ্য কেন বন্ধ হচ্ছে না প্রশ্ন ছিল এই পুলিশ কর্মকর্তার কাছে। বাদী বিভিন্ন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে অপ্রয়োজনীয় লোককে বিভিন্ন মামলায় জড়িয়ে এজাহার দায়ের করেছেন। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে আমরা কেবলমাত্র যারাই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা নির্বিচারে কোনো গ্রেপ্তারে যাচ্ছি না। অপরাধীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন আল্লামা সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী। বলেন, আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আলেম ওলামাদের এক হয়ে কাজ করতে হবে। আল্লামা সাঈদী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেম ওলামা সহ সবাইকে শক্ত অবস্থানে দাঁড়ানোর আহ্বান জানান। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের এক শিশু নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত শিশুটির দুলাভাই সজীব শেখ এবং সজীব শেখের বাবা হিটু শেখকে আটক করা হয়েছে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ছাত্রী বোনের বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করে। এ সময় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বড় বোন সহ স্থানীয়রা দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে জুম্মার নামাজ শেষে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করে এলাকাবাসী। ঢাকাস্থ কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ইব্রাহিম খলিল শাহেদ এর সভাপতিত্বে সদস্য সচিব দিদারুল আলম মিলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ সহ ঢাকাস্থ কবিরহাট উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।